এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আঙ্কেলের কি হিট উঠেছে? শান্তর কথার প্রত্যুত্তরে নবনীতা অসহায় স্বরে বলল, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড। প্যারা খেও না, আমার ওয়ার্ল্ডের থেকে বিতিকিচ্ছিরি। আমার মা জননীকে যতটা অভিজাত্যের মূর্তি মনে হয়, ভাবির সাথে বিতর্ক প্রতিযোগিতায় সব অভিজাত্য পানি হয়ে তিনি হয়ে যান হিন্দি সিনেমার নিরূপা রায়। কথাটা শোনা মাত্র না চাইতেও হেসে উঠল নবনীতা। শান্তর কথাগুলো দমকা হাওয়ার ঝোঁকার মতো মুহূর্তের শীতলতা ছড়িয়ে দেয় অন্তঃস্থলে। জসিম সাহেবের মেজাজ খারাপ সকাল থেকে। প্রথমত নিজের পুরনো শত্রুকে সকাল সকাল নিজের সম্মুখে দেখেছেন, সে তার অহমিকার চাদরে বিশ্রীভাবে আঘাত এনেছে, ফলে মেজাজ তুঙ্গে। সে অগ্নিতে ঘিয়ের মতো কাজ করল নিষাদের হেলামি, ফলে আগ্নেয়গিরির বিস্ফোরিত হলো। আর তুমুল তেজে জ্বলে উঠলেন জসিম সাহেব। নিষাদের দায়িত্ব ছিল বাবাকে ক্ষণে ক্ষণে বাথরুমে নিয়ে যাওয়া, ধরে ধরে তোলা, বিছানার মলমূত্র করলেও সেটা পরিষ্কার করা, বাবার জামা কাপড় বদলানো। পুত্র হিসেবে সে নিপুণভাবেই দায়িত্ব পালন করছিল। কিন্তু কিছুক্ষণ পূর্বেই জসিম সাহেবের গা মোছার সময় অনিচ্ছাকৃতভাবে ব্যথা স্থানে দ্বিতীয় দফা ব্যথা দিয়ে দিল সে। অমনি শুরু হলো বাক্যযুদ্ধ। হিংস্র বাঘের ন্যায় গজরতে গজরতে বলল, সুজাতার ঘরে সবসময় কুজাত জন্ম নেই, তুই হলি সেই কুজাত। একে আমার মজা ভেঙে শাস্তি হলো না, এখন আমাকে পঙ্গু করার ধান্দা। আব্বু, তুমি একটু বেশি ওভার রিয়াক্ট করছো। আমি ইচ্ছে করে করেছি নাকি? আমি বুঝি না মনে করো তোমাদের আমি জন্ম দিয়েছি নাকি? আমাকে তোমরা, ছেলে তো ছিলাম আমরা। আব্বা কথা বলতে দেরি হতো, সে কথাকে হুকুমের মতো পালন করতাম। নবনীতা বাবার হুঙ্কারে পাত্তা দিল না। বাবার এটা রোজের ঘটনা। এদিকে শান্ত মুগ্ধ নয়নের শ্বশুরের মেজাজ দেখছে। লোকটার মাঝে একটা ব্যাপার তো আছেই, রাগরগে মেজাজ, বজ্র কণ্ঠধ্বনি, আহা যেন যাত্রার মুগলে আজমের আকবরকে দেখছে। বাবার অপমানের বান যখন তীক্ষ্ণ হতে শুরু করলো, তখনই নিষাদ বেশ ভাবুক কণ্ঠে বিজ্ঞের মতো বলল, সুজাতের ঘরে সুজাত হলে কুজাতের ঘরে কি সুজাত হয়? আলবাত দেখবি তোর ছেলে আমার মতো হবে। তাহলে দাদাজান আমার মতো ছিল কুজাত? নিষাদের পাল্টা জবাবে থতমত খেয়ে গেল জসিম সাহেব। যতই হোক, নিজের বাবাকে কুজাত শুনতে তার মোটেও ভালো লাগছে না। উপরন্তু নিজের ব্যাখ্যায় নিজেই আটকে গেছেন। এদিকে নিষাদের কথায় শান্ত খুব কষ্টে নিজের হাসি দমালো, ফলে অপমানের ধার বাড়ল। জসিম সাহেব অনেক ভেবে বললেন, এই পৃথা আমার থেকেই শুরু হয়েছে। নিষাদ বাবার যুক্তিতে হার মানল। এ ব্যক্তির সাথে ঝগড়া করে লাভ নেই। শান্ত কিছু সময় থেকে উঠে দাঁড়ালো, নবনীতাকে কোমল স্বরে বলল, আমি থানায় যাচ্ছি, আজ রাতে কি এখানে থাকছো? হ্যাঁ। কোনো সমস্যা হলে ফোন দিও। এত ব্যস্ততার মধ্যে আমার ফোন অহেতুক বিরক্ত করবে? ওহে রমণী, তোমার জন্য আমার শত ব্যস্ততা তুচ্ছ। নবনীতার কানের কাছে মুখ নামিয়ে ধীর কণ্ঠে কথাখানা বলল শান্ত। মুহূর্তের শ্যাম গালজোড়ায় রক্ত জমল। লজ্জা দেবী তাকে গ্রাস করতে উঠে পড়ে লাগলো যেন। লোকটির কথাগুলো এতটা মোহনীয় কেন? শান্ত কথাখানা বলেই পা বাড়ালো নিজ গন্তব্যে। তার এখন অনেক কাজ। নিগুড় রাত, চার দেওয়ালে ঘেরা একটি স্যাঁতস্যাঁতে ঘর। দেওয়াল চলতে খসে পড়ছে, ছাদের ফাটল থেকে পানি পড়ছে। বিছানাটি অবিন্যস্ত, ময়লা। তার আশেপাশে এলোমেলো হয়ে ছড়িয়ে আছে কাগজের দলা। সময় একের পর এক পৃষ্ঠা নিচ্ছে, খসখস করে কিছু লিখছে, আর সাথে সাথে তা আবার ছিঁড়ে ফেলে দিচ্ছে মাটিতে। তার কপালে ঘাম, যেন কাজটি তার দায় পড়া। এর মাঝে গাঢ় স্বরে শোনা গেল, টিক টিক টিক, 4 3 2 1, সময় শেষ। সাথে সাথে এই সময় ভীত চোখে পেছনে তাকালো, আকুতি করে বলল, আমার ভুল হয়ে গেছে, আর হবে না। আমার সত্যিই ভুল হয়ে গেছে। সাইড টেবিলের ল্যাম্পটি জ্বালাতেই ভয়টা গাঢ় হলো। নিজের হাতের দিকে চাইতেই ভয়ে থিতিয়ে গেল। গাঢ় লাল রক্তে হাতে রক্তিম হয়ে আছে তার। শুধু তাই নয়, সাদা জামাটিতেও লেগে আছে তাজা রক্তের দাগ, শুকিয়ে কালচে হয়ে আছে। মুহূর্তেই মস্তিষ্ক শূন্য হয়ে গেল নবনীতার।
বুক এখনো কাঁপছে, স্বর বের হচ্ছে না গলা থেকে। সে চিৎকার করতে চাইলেও কিন্তু পারল না। মাথাটা ঝিমঝিম করছে। খুব কষ্টে নিজেকে শান্ত করল সে। হয়তো শরীরের কোথাও কেটে গেছে, হয়তো চোট পেয়েছে। অশ্বের মস্তিষ্কের অহেতুক যুক্তিতে কিছুটা ভয় হয়েও লঘু হলো। উন্মাদের মতো খুঁজতে লাগলো আহত অংশখানা। হ্যাঁ, নিশ্চয়ই কোনোভাবে ব্যথা পেয়েছে, তাই রক্তে রঙিন হয়েছে হাত। কিন্তু কিছু সময়ের মাঝেই শান্ত হৃদয় অশান্ত হয়ে উঠল। বেচার ক্ষমতা লোপ পেল। তার শরীরের কোথাও চোটের চিহ্ন নেই, এমনকি পিঁপড়াও তাকে কামড়ায়নি। নবনীতার স্বতন্ত্র চোখজোড়া রক্তাক্ত হাতটিকে দেখতে লাগলো। অবচেতন মনে ভেসে উঠল সময়ের মৃত্যুর দৃশ্য। অজান্তেই ভয়ানক একটি প্রশ্ন গ্রাস করল মস্তিষ্কে। কোনোভাবে কি এটা সময়ের রক্ত? কিন্তু এমন তো হবার কথা নয়। নবনীতার স্বপ্ন শুধু আগত ভবিষ্যতের একটি ঝলক মাত্র, অনেকটা ক্যামেরার রিল পর্দায় চালানোর মতো। সেখানে এমনটা অস্বাভাবিকই নয়, অসম্ভব। নবনীতা ছুটে গেল ওয়াশরুমে, ধুয়ে ফেলল হাতের রক্তটুকু, মুখে পানির ঝাপটা দিল। ভারসাম্যহীন নিজেকে শান্ত করার চেষ্টা করলো। মাথা এখন সচল হয়নি, কিছুতেই বুঝে উঠতে পারছে না কি করা উচিত। সব কিছুকে দুঃস্বপ্ন ভেবেই ভুলে যেতেও পারছে না, কাউকে জানাতেও পারছে না। অহেতুক সন্দেহের সুই তার দিকেই ঘুরবে, সবাই অহেতুক তাকেই দোষারোপ করবে। নবনীতা নিজেকে নিজে বোঝালো, রিল্যাক্স, একটা দুঃস্বপ্ন এটা। আমার পক্ষে সময়ের বাসায় যাওয়া সম্ভবই না, অসম্ভব। নিজেকে যখন বোঝাতে ব্যস্ত, তখন ফোনের তীক্ষ্ণ রিংটুন নিস্তব্ধতা ছিঁড়ল। সাথে সাথে কেঁপে উঠল নবনীতা। কাপা হাতে ফোনটি হাতে নিল সে। ফোনের স্ক্রিনে ভাসছে শান্ত নামটি। 3-4 বার নিঃশ্বাস ছেড়ে ফোনটি ধরল সে। ঈষৎ ভাঙা গলায় বলল, হ্যালো। শুভ সকাল ড্রিম মেশিন। কি স্বপ্ন দেখলে আজকে? শান্তর মুখের নির্লিপ্ত ভঙ্গিমা। স্বপ্ন শব্দটি শুনতে ছ্যাদ করে উঠল হৃদয়। যথাসাধ্য প্রচেষ্টায় নিজেকে স্থির রাখার চেষ্টা করল নবনীতা। কৃত্রিম স্বাভাবিক কণ্ঠে বলল, কোন স্বপ্নের কথা জানতে চাচ্ছেন? যে স্বপ্ন সত্যি হয়। আপনি তো সেগুলোতে বিশ্বাস করেন না। তবু বউয়ের স্বপ্নের খোঁজ থাকা ভালো। আমি আপনার বউ নই। হবে তো একদিন, আমি সেদিনের অপেক্ষায় রয়েছি। নবনীতা চুপ করে রইল। নবনীতার মৌনতা কিছু সময় অক্ষত রেখে শান্ত তাতে বা হাত দিল। স্বাভাবিক স্বরে বলল, ঘুরতে যাবে আজ? আজ? হ্যাঁ, আমি ছুটি নিয়েছি। স্যারকে বলেছি কেস সলভের জন্য ব্রেইনের রেস্ট দরকার, আর আমার রেস্ট তোমাতে নিহিত। তাই ঘুরতে যেতে চাই। আবহাওয়া নরম, রোদের তেজ নেই। ইট পাথরের শহরের এক বিন্দু অরণ্যে ঘুরে আসা যাক। হয়তো অরণ্যেই দুজনের অতৃপ্ত হৃদয়ের হারানো চাবিটা খুঁজে পাবো। শান্তর কথায় আবারও মৌন থাকলো নবনীতা। কিছু একটা ভাবলো, তারপর নির্লিপ্ত স্বরে বলল, আপনি সত্যি আমার হৃদয়ের হারানো চাবি খুঁজতে চান? না চাওয়ার কারণ আছে কি? যার সাথে কিছুদিন বাদে জুড়তে চলেছি তার হৃদয়ে প্রবেশ করতে না পারাটা কিন্তু একদিক থেকে ব্যর্থতাই, আর আমি মানুষটি ব্যর্থতা পছন্দ করি না। শান্তর কথাগুলো তপ্ত হৃদয়ের কাছে এক পশলা শীতল বর্ষণের ন্যায় লাগলো। নবনীতার সন্ত্রাসে চাপা হৃদয়ে দীর্ঘশ্বাস ফেলল। মুহূর্তের জন্য ভুলে যেতে চাইল ক্রূর বাস্তবতাকে। মস্তিষ্ক থেকে একটু পূর্বের দেখা ভয়ানক স্মৃতিটিকে মুছে ফেলতে চাইল। অশান্ত চিত্তকে শান্ত করে ধীর স্বরে বলল, কখন বের হচ্ছেন? বিকেলে, পরন্ত বিকেলে তোমার শ্যামরাঙা মুখখানা প্রেমিকের অতৃপ্ত চোখে দেখব। আপনি এগুলো কেন করেন? এই ক্রিঞ্জি ডায়লগগুলো বলতে লজ্জা লাগে না? একজন মহাপুরুষ বলেছেন, প্রেমিক হতে গেলে নির্লজ্জ হতে হয়। নবনীতা উত্তর হাতড়ালো। এই লোকের সাথে বিতর্কে নামলে হার ব্যতীত কিছুই পাওয়া যাবে না, তাই উত্তর না দেওয়াই শ্রেয়। শুধু কৃত্রিম কঠিন কণ্ঠে বলল, রাখছি। ফোন কেটে দিল নবনীতা। ফোন রেখে কিছু সময় তাকিয়ে রইল নিজের রক্তাক্ত জামাটির দিকে। রক্ত শুকিয়ে কালচে দাগ লেগে আছে এখনো। এটা রক্ত, এইটুকুতে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন হলো, রক্তটি কার? অট্টালিকার ভাঁজে এক মুঠো সবুজের মাঝে দাঁড়িয়ে আছে নবনীতা। হাতে আলু মাখা, সিদ্ধ আলু, আচারের তেল, ঝাল, লবণ দিয়ে মাখা। সবুজে ঘেরার স্বচ্ছ জলরাশির উপর দাঁড়িয়ে কেউ আলু মাখা খেতে পারে? ব্যাপারটা শান্তকে না দেখলে জানা হতো না কখনোই। লোকটি সত্যি আলু পাগল। কি মুগ্ধ হয়ে সে আলু মাখা খাচ্ছে। নবনীতার হাতে এখনো
না খাওয়া অবস্থাতেই কাগজে মোড়ানো আলু মাখা রয়েছে। তার খেতে ইচ্ছে করছে না। সে গাঢ় নয়নে দেখছে শুধু জলরাশি। মৃদু বাতাসের ফিসফিসানি শুনতে মন্দ লাগছে না। মাঝে দাঁড়ানো পুরুষটি একটু ঝুঁকে দাঁড়ালো, হাতে থাকা কাগজটি মুড়ে পকেটে পড়ল। ব্যাপারটা লক্ষ্য করলো নবনীতা। অবাক স্বরে বলল, কাগজটা ফেলবেন না, প্যান্টটা ময়লা হবে তো। নিচে ফেলছে, পরিবেশ ময়লা হবে। ডাস্টবিন আছে। এখন তোমাকে ছেড়ে যাব না। বেশ গম্ভীর কণ্ঠে কথাটা বলল শান্ত। নবনীতা কথা বলতে চায়, কিন্তু কথা খুঁজে পেল না। কি কথা বলা উচিত তার জানা নেই। ডেটিং নামক শব্দটি তার কাছে নবীন উৎপত্তি। একটি পুরুষের সাথে সময় ব্যতীত করাটা তার কাছে নতুন একটি কাজ। তুষারের প্রতি তার আবেগ নামক অনুভূতিটি থাকলেও কখনো একাকিত্বে সময় কাটানো হয়নি। শান্তর ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। লোকটি নিজ থেকেই মিশতে চায়, তাই নবনীতার বারণ করার কারণ থাকে না। নবনীতার চিরধারলো, একটা কথা বলবো? বলুন। তোমাকে বিয়ে করাটা কিন্তু আমার ইচ্ছের ঝুলিতে ছিল না। আমি জানি, আমার ক্ষেত্রেও ব্যাপারটা একই। তাহলে রাজি কেন হলে? অসম্মতির কারণ খুঁজে পাচ্ছিলাম না। যাক, আমাদের কিছু তো মিলেছে। আসলে আমাদের এত অমিল যে সারা জীবন মিল খুঁজে বেড়ালেও সেই সন্ধান শেষ হবে না। এটাকে ওয়ার্ল্ডস লার্জেস্ট ট্রেজার হান্ট বলা যাবে। তাহলে আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? তোমাকে জানতে। জি। আমি তোমাকে জানতে চাই নবনীতা, চিনতে চাই। আর আমি এখন ফান করছি না। আই অ্যাম ড্যাম সিরিয়াস। শান্তর কথা কর্ণপাত হতেই নবনীতা তার দিকে তাকালো। শান্তর প্রগাঢ় নয়ন তার মুখশ্রীতে হামড়ে পড়েছে। এই দৃষ্টির অর্থটি খুবই ভয়ানক। নবনীতা তার নয়নে চোখ রাখার সাহস পেল না। শান্ত ঝিলের গভীরতা মাপার সাহস নেই তার। লেকের শান্ত পানির দিকে চেয়ে বলল, এতদিন যা ছিল তা কি ফাইজলামি ছিল? তবে সেটা বলতেই পারো। আসলে আমি মানুষটি মোটেই এমন নই। একটু মুক্ত গাংচিলের মতো বিচরণ। তবে তোমার ভাষার ওই ছ্যাবলাটি নই। শুধু তোমার কাছে এমনটা হতে ভালো লাগে। আনন্দ পাই তোমার রঙ্গিন রাগে রাঙা মুখখানা দেখে। তুমি আমার কাছে বিচক্ষণ রহস্য উপন্যাসকের খুব যত্নে লেখা মিস্ট্রি। আমি তার এক এক পাতা সযত্নে পড়তে চাই। পুলিশের মুখে সাহিত্য বেমানান। আপনার কথায় থাকবে কাঠিন্য, শক্ত পোক্ত সংলাপ। তাই কথাগুলোকে সিরিয়াসলি নিচ্ছি না। সেটা তোমার ব্যাপার ড্রিম মেশিন। আমার সেটাতে মাথা ব্যথা নেই। তবে তোমার স্বপ্নে নিজেকে দেখার ইচ্ছে হয়। দুঃসাহসিকতা ভালো নয়। তুমি তো স্বপ্ন বদলাতে পারো। না হয় আমাকে নিয়ে সুন্দর স্বপ্নগুলোই দেখো। আপনার বিশ্বাস হয় আমার কথা? নবনীতার কণ্ঠে তাচ্ছিল। শান্ত খানিকটা মিয়ে গেল। তার এখন বিশ্বাস করে না, বিশ্বাস করতে পারে না। লজিক দিয়ে জীবন কাটানো মানুষদের ব্যাপারগুলো মোটেই বিশ্বাস হবার কথাও নয়। দীর্ঘশ্বাস গোপন করে বলল, না, বিশ্বাস করি না। তবু আমাকে জানতে চান? মিথ্যুক ঢপবাজকে জানার ইচ্ছে। নবনীতার প্রশ্নে তার হাহাকার মিশ্রিত ছিল। মেয়েটির হৃদয়ের চাপা হাহাকার ভূতা সূচের মতো বিঁধল। উত্তরটি দেওয়ার পূর্বেই তার ফোনটি বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল ঈর্ষাদ নামটি। ফোন রিসিভ করতেই ঈর্ষাদ ব্যস্ত গলায় বলল, স্যার, গুলশান 2 নম্বরে আসতে পারবেন? আজ আমার ছুটি ঈর্ষাদ। আই নো স্যার, বাট এমার্জেন্সি। ইমার্জেন্সি সত্যি ছিল। সময় ছেলেটি আত্মহত্যা করেছে। শুধু তাই নয়, ঘটনাস্থলে পাওয়া গেল তার সুইসাইড নোট, যেখানে লেখা, নিয়ন এবং দোলাকে খুন আমি করেছি। নিজের কৃতকার্যের ভার আর বইতে পারছি না, তাই এই জীবন ত্যাগ করার সিদ্ধান্ত নিলাম। এই 3টি লাইনের চিঠিটা উলট পালট করে দুবার পড়ল শান্ত। তার শ্যাম কপালে তীব্র ভাঁজ। সুইসাইড নোটটা লেখার সময় ছেলেটির হাত ঘামছিল। সেই ঘামের শুকনো দাগ কাগজের উপরও স্পষ্ট হয়ে আছে। হাতের লেখাগুলো এবড়ো থেবড়ো, যেন সদ্য লিখন শেখা বাচ্চার হাতে কলম ধরে দেওয়া হয়েছে। শান্তর একটা ধাঁধা কিছুতেই মিলছে না। তাহলে ভীত মানুষ আত্মহত্যা করলো কি করে? আত্মহত্যা কাপুরুষের কাজ হলেও তার সম্পাদনের জন্য প্রয়োজন অসীম সাহস। জীবনের উপর বিতৃষ্ণা না আসা অবধি এই পদক্ষেপ কেউ নেয় না।
শান্ত সরু চোখে একবার তাকালো সময়ের নিথর লাশটির দিকে। বা হাতের ধমনীতে নিষ্ঠুরভাবে চালানো হয়েছে ছুরি। ছুরিটা তার পাশে পাওয়া গেছে। লাশের কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই, শুধু ধমনীটি কাটা। আশেপাশের কাগজের স্তূপ, প্রতিটাই একটি কথায় লিখে কেটে দেওয়া হয়েছে। সে যেন নিজের সাথে দ্বন্দ্বে ছিল, কি লেখা উচিত না লেখা উচিত। এমনটা তখনই সম্ভব যখন কেউ তার সিদ্ধান্ত নিয়ে দ্বিধাগ্রস্ত হয়। তবে কি সময় নিজেকে শেষ করতে চায়নি? তবে শান্তর ধারণা এটা আত্মহত্যা নয়, দুলা এবং নিয়নের মতো এটাও খুন। কিন্তু এটা কোনো সত্যতা নেই। সেই সত্যতা অবশ্য সে খোঁজার চেষ্টায় আছে। ঘরের এক কোনায় দাঁড়িয়ে আছে নবনীতা। পার্কে বাগদত্তাকে একা ফেলে আসার মতো আক্কেল জ্ঞানহীন কাজ শান্ত করতে পারে না। সে যথেষ্ট দায়িত্ববান, তাই নবনীতাকেই বগল দাবা করে নিয়ে এসেছে সে। অবশ্য নবনীতাও আমোদ করেনি যখন শুনেছে সময় মারা গেছে। মস্তিষ্কে সকালের ভয়ঙ্কর স্মৃতিগুলো সেলুলয়েডের মতো, ফিল্মের মতো ভেসে উঠেছিল। ভয়ের ভেতরটা চুপসে যাচ্ছিল বটে, কিন্তু একটা জিনিস জানবার কৌতূহল তাকে এখানে টেনে এনেছে। সময়ের নিথর দেহটা ঠিক সেখানে রয়েছে যেখানে সে দেখেছিল। হাতের অংশটাও ঠিক সেভাবেই কাটা যেভাবে স্বপ্নে দেখেছিল। নবনীতার অন্য স্বপ্নগুলোর মতো এটা আবছা নয়, যেন চোখের সম্মুখে সে ঘটনাগুলো হতে দেখেছে। তাই একটা বৃষ্টির সন্দেহ হচ্ছে তার। সে সময়কে দেখার ছুতো এগিয়ে গেল তার লাশের দিকে। ফ্লোরে জমাট বাঁধা রক্তের উপর খুব সাবধানতার সাথে নিজের উন্নার ত্রিকোণটুকু রাখলো। আর মাঝেই হাবিলদার আব্দুল বলে উঠল, ম্যাডাম কাছে যাওয়া যাবে না। নবনীতা তার কণ্ঠ শুনতেই ধীর স্বরে বলল, বুঝতে পারিনি, সরি। বলে আড়াল করে নিল রক্ত লাগা উড়নাটি। তারপর আবার আগের স্থানে চলে গেল। তার মুখশ্রীর ভীতি ভাব কাউকে প্রশ্ন করতে দিল না। এদিকে শান্ত ব্যস্ত ক্লু খোঁজায়, কাজে মগ্ন পুরুষকে সর্বদাই সুন্দর দেখায়। তাই তো মুগ্ধ নয়নের শান্তকে দেখতে মন্দ লাগছে না নবনীতার। মুখশ্রীতে কাঠিন্য, দৃষ্টিতে তীক্ষ্ণতা, কপালে প্রগাঢ় ভাঁজ, অতিরিক্ত কথার বালাই নেই। ব্যাপারটা নবনীতার জন্য নতুন। আর মাঝেই সময়ের টেবিলের বইগুলোর পেছনে একটি কালো মলাটের ডায়েরি এবং একটি পেনড্রাইভ পাওয়া গেল। ঈর্ষাদ ডায়েরিটি শান্তর হাতে দিল। শান্ত এলোমেলোভাবে একটি পাতা বের করতেই তার চোখ বিস্ফোরিত হলো, ভ্রু কুঞ্চিত হলো। স্পষ্ট পরিষ্কার হাতের লেখা। লেখার সময় বেশ যত্নের সাথে লেখা হয়েছে। লাইন এদিক ওদিক হয়নি, কাটাকাটি নেই, যেন কোনো উপন্যাস লেখা। অথচ লেখাগুলো মোটেই স্বাভাবিক নয়। নীল রঙের ফাউন্টেন পেন দিয়ে শিরোনাম লেখা, নিয়নের হত্যা। নিয়নের হত্যা করার ইচ্ছা ছিল না আমার, কিন্তু যে বন্ধু বন্ধুত্ব রক্ষা করতে পারে না তার বাঁচার অধিকার নেই এই বলে আমি মনে করি। অবশ্য আমার মনে করা বা না করাই পৃথিবীর খুব একটা যায় আসার কথাও না। আমি পৃথিবীর নিয়মে চলি না। মাঝে মাঝে নিজের কথাগুলো ভেবে নিজের হাসি পাই। আমি এত অদ্ভুত কেন? আমার চিন্তাধারা এত অদ্ভুত কেন? এই যে আমি এখন আমার কাছে বন্ধুর হত্যার বিস্তারিত বর্ণনা লিখছি। আমার মাঝে কোনো প্রায়শ্চিত্ত মনোভাব নেই। আমার কষ্ট লাগছে না, বুক কাঁপছে না, বরং পৈশাচিক আনন্দ হচ্ছে। ভেবেই আমার রন্ধে রন্ধে খুশির জোয়ার বয়ে যাচ্ছে। অথচ অন্য কেউ হলে কোথাও না কোথাও তাদের বিষণ্ণতা ছুঁয়ে যেত, তাদের হাত কাঁপতো, অনুতপ্ত হতো। কিন্তু আমার হচ্ছে না। ওর বাঁচার অধিকার নেই, সত্যিই নেই। বিষধর সাপ না, কামড়ালে সে বিষধর। তার বিষ ছড়ানো পূর্বেই শেষ করে দেওয়া বুদ্ধিমানের তেমনই কিছু। তাই ওকে বিষের সাহায্য মারার ইচ্ছে ছিল, কিন্তু পরে ভাবলাম সেটা করলে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। কাঁচা কাজটা করা যাবে না। তাই আমি সূক্ষ্মভাবে কাজটা সমাধান করলাম। নিয়নের হার্ট ব্লকেজ আছে, যদিও তা সামান্য, কিন্তু আমার জন্য কাজের। আজ আমরা কয়েকজন বন্ধু মিলে ঘুরতে গিয়েছিলাম। ফলে ওর বাবা ড্রাইভার ছাড়া ওকে আমাদের সাথে যেতে দিয়েছেন। ওর সাথে সব সময় থাকা শামসু আঙ্কেল ও আজকে থাকবে না।
ভাবতে ভালো লাগছে আমার পথের কোনো বাধা নেই। সব বন্ধুরা মিলে লেকের দিকে গিয়েছিলাম। সেখান থেকে আমি আর নিয়ন আলাদা হয়ে যাই। আমি ওকে বুড়িগঙ্গার এই দিকটাই এসেছিলাম। সবাই ভাবে খুন করতে হয় নির্জনতায়, কিন্তু আমার মতে লোকের মাঝে খুন করাটা সবচেয়ে বুদ্ধিমানের। লোকের ভিড়ে ব্যস্ততার মোড়কে কোথায় কি হচ্ছে দেখার সময় নেই। আমরা দাঁড়ালাম ব্রিজের শেষ কোণে, নৌকার সারিতে। যাত্রী ওঠার তারা যখন বাতাসে হতদরিদ্র মানুষগুলো করলে, যদিও নিয়নের ব্যাপারটা ভালো লাগে না, কিন্তু আমার বেশ লাগছে। এসএসসি স্টুডেন্টের গোল পাবার মতো আনন্দ। আমি সুযোগ খুঁজছিলাম, কিন্তু সেই সুযোগ নিজ থেকেই আমার কাছে এলো। নিয়ন আমাকে বলল, দোস্ত আমাকে একটু হেল্প করবি? আমার একটা ইনজেকশন দিতে হবে, আমার ব্যাগে আছে। আমি জিজ্ঞেস করলাম, কিরে ইনজেকশন? আমার হার্টের জন্য। আমি হাসলাম, ওকে বললাম, চিন্তা করিস না, আমি ভালো ইনজেকশন দিতে পারি। নিয়ন ছেলেটা সবখানে হুমড়ি তুমড়ি দেখায়, কিন্তু একটা আস্ত বোকা। না হলে কি আমাকে এত বিশ্বাস করে? অবশ্য আমাকে যেভাবে বিশ্বাস করেছে, আমিও তাকে ঠিক সেইভাবে বিশ্বাসের প্রতিদান দিলাম। এই নিষ্ঠুর পৃথিবীতে থেকে মুক্তি। ঔষধের বদলে পটাশিয়ামের সলিউশন সিরিঞ্জ ভরলাম, নিজ হাতে ওর শিরায় ইনজেক্ট করলাম। গুনগুন 1 মিনিটের মাঝেই ওর শরীর খারাপ হতে লাগলো। আমিও বন্ধুত্বের খাতিরে ওকে মুক্তি দিলাম যন্ত্রণা থেকে। নিয়ন যখন ব্রিজের দিকে ঝুঁকে ব্যথায় কাবু, আমি তখন ধাক্কা দিয়ে ফেলে দিলাম ব্রিজ থেকে। এত দ্রুত সবকিছু হয়েছে যে কেউ বুঝতেই পারেনি। কোলাহলের ধ্বনিতে চাপা পড়ে গেলে নিয়নের আর্তনাদ কেউ হয়তো খেয়াল করেনি। এখানে কেউ পড়ে গেছে। কি দারুণ নিষ্ঠুরতা! শান্তর কপালে এখনো ভাজের অক্ষত। কতটা ঠান্ডা মাথায় খুন করা হয়েছে ভাবতেই অবাক লাগছে। পানিতে 12 ঘন্টা লাশ থাকার জন্য তা নষ্ট হয়ে গেছে, ফলে ইনজেকশনের দাগটা মিলে গেছে। পটাশিয়াম রক্তের সাথে মিলে যায়, ফলে ময়না তদন্তে ধরা পড়েছে হার্ট ফেলিওর। বাহিরে কান্নার সুর তীব্র হচ্ছে। সন্তান হারা বাবা মায়ের আর্তনাদ মিশে আছে বাতাসে। আর মাঝে ইরশাদ বলল, স্যার কেস কি তাহলে ক্লোজ? আসলেই কি ক্লোজ? খনি ধরা পড়লে তো হাতে আর কিছুই নেই স্যার। শান্ত উত্তর দিল না। ইরশাদের কথায় যৌক্তিকতা রয়েছে। যেখানে খুনি নিজের স্বীকারোক্তি দিয়েছে, সেখানে আর কি করার আছে। কিন্তু একটি খটকা এখনো আছে। ডায়েরি এবং সুইসাইড নোটের হাতে লেখা এক, কিন্তু বড্ড অমিল। যে ব্যক্তি খুনের বর্ণনা এত সুন্দর করে দিয়েছে, সে সুইসাইড নোট লেখার সময় ভয় পাচ্ছিল কেন? নবনীতার হাতে একটি সাদা কাগজ। কাগজটি নিয়ে বিমূঢ় দৃষ্টিতে সে বসে রয়েছে। তার মস্তিষ্ক অসাড় হয়ে আছে। কিছুতে বিশ্বাস হচ্ছে না তার, কিন্তু সত্য অস্বীকার করার জো নেই। রিপোর্ট অনুযায়ী তার জামায় থাকা রক্ত এবং মুন্নায় রক্তটি একই ব্যক্তির, অর্থাৎ সময়ের। যে সেদিন সময়ের লাশের কাছ থেকে উন্নায় যে রক্ত স্যাম্পল নিয়েছিল, সেটা এবং জামায় থাকা রক্তটি ফরেন্সিক ল্যাবে টেস্ট করতে দিয়েছিল। যদিও ল্যাবের অফিসারটি তাকে অনেক বেশি জারা করেছিল, কিন্তু বেশ ভালো অঙ্কের টাকার লোভে সে টেস্টটি করাতে সক্ষম হয়। কিন্তু প্রশ্ন হলো, সময়ের রক্ত তার জামায় লাগলো কি করে? নবনীতা কাপা হাতে নিজের ফোনটি হাতে নিল, ডায়াল করলো পরিচিত একটি নাম্বারে। অপর পাশ থেকে ফোনটি ধরতেই বলল, আমার আপনার সাথে জরুরি কিছু কথা আছে, সময় হবে? নবনীতার অবলীলায় বলা আকতিময় আবদারকে পায়ে ঠেলে দেবার সাহস বা ইচ্ছে কোনোটি নেই শান্তির। তার কণ্ঠ আজ শান্ত, বেশ স্বাভাবিক ভঙ্গিতে বলল, এখন সময় পাবো না, সন্ধ্যার সময় একটু ফাঁকা আছে, চলবে? চলবে। থামথমে শোনালো নবনীতার কণ্ঠ। বেশ ভোরকে আছে সে। চিন্তাগুলো বিক্ষিপ্ত হয়ে আছে, তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। শান্তর ইচ্ছে হলো কারণ শুধানোর, কিন্তু এখন তার অনেক কাজ। নিয়নের কেসটা অফিসিয়ালি এবং আনঅফিসিয়ালি ক্লোজ করতে হবে। তার হাতে সময়ের ডায়েরি,
ডায়েরিটা এখনো পড়া শেষ হয়নি। এই আত্মহত্যার মোড়কে সিরিয়াস কিলিংয়ের এটাই একমাত্র ক্লু। হ্যাঁ, তাই অফিসিয়ালি কেস ক্লোজের পূর্বেই এই ডায়েরিটা পড়ে শেষ করতে হবে। তাই নির্লিপ্ত স্বরে বলল, নবনীতা, আমি রাখছি। নাকি প্রতিটা মুহূর্তে সে উপস্থিত থাকে? তাহলে এতদিন যে মৃত্যুগুলো দেখেছে সবই তার সম্মুখে ঘটমান কোনো ঘটনার স্মৃতি? তবে কি তুষারের সাথে হওয়া ঘটনাটার তার উপস্থিতি ছিল? ভাবতেই মস্তিষ্কের চাপ বাড়ল। আর তাকিয়ে থাকতে পারল না নবনীতা। চোখ থেকে গড়িয়ে পড়ল অশ্রু রেখা। ব্ল্যাক কফি থেকে ধোঁয়া উঠছে। সামনে সাদা বোর্ডে ছোট পিন দিয়ে আটকানো কিছু ছবি, মোট 7টা ছবি। প্রথমটা নিয়ন, তার ছবির পাশে মার্কারে লেখা, মৃত্যু পটাশিয়াম সেলুশনের কারণে, হার্ট ফেলিওর, পিতা জেলা প্রশাসক, হুট করেই কেস বন্ধ করে দেবার অর্ডার, ফিশি। পকেটে পলিথিনে সিল করা সুসাইড নোট। দ্বিতীয় ছবি দুলা, 500 লেখা, গলায় দড়ি দিয়ে মৃত্যু। ঘটনাস্থলে পাওয়া টুলের হাইট ছোট, অর্থাৎ সেটাকে রেখে আত্মহত্যা দেখাবার প্রয়াস। বাবা মা শহরের বাহিরে থাকেন, রুমমেটরা শপিংয়ে ছিল, ফিশি। দোলার সাথে নিয়নের প্রেম ঘটিত সম্পর্ক ছিল। তৃতীয় ছবি সময়, পাশে লেখা, বা হাতের ধমনী কেটে আত্মহত্যা। ঘটনাস্থলে ডায়েরি, সুসাইড নোট এবং একটি পেন ড্রাইভ পাওয়া গেছে। পেন ড্রাইভে দুলার আপত্তিকর ছবি। দুলার সাথে তার সম্পর্ক ছিল, কিন্তু দুলা সেই সম্পর্কের অন্ত টানে। তাই প্রতিহিংসায় দুলা এবং নিয়নের হত্যা। অতঃপর এই গ্লানি মেনে না নিবার জন্য আত্মহত্যা। হত্যার রাতে বাবা মা কেউ বাসায় ছিলেন না, ফিশি। 3টে ছবি থেকেই 3টি দাগ টানা, যেখানে লেখা একই ভার্সিটিতে পড়ে। কফির কাপে চুমুক দিল শান্ত। খুলল সময়ের ডায়েরি। ডায়েরি এবং সুইসাইড নোটের হাতের লেখা একই, তাই এই ডায়েরিটি আপাতত পক্ষে সময়েরই মনে হচ্ছে। পাতা উল্টালো শান্ত। শিরোনামে লেখা, দুলার হত্যা। আচ্ছা, ভালোবাসার মানুষটিকে নিজ হাতে হত্যা করলে কেমন লাগে? সাধারণ মানুষ কষ্ট হবে প্রচণ্ড, তাদের অন্ধ করে তুলবে, তাদের হাত কাঁপছে, হৃদয় ছুঁড়ে যাবে, রক্তক্ষরণ হবে, যে রক্তপাত দেখার ক্ষমতা কারণেই। কিন্তু আমার হচ্ছে না, বরং আনন্দ হচ্ছে। পৈশাচিক তৃপ্তি আমার হৃদয়কে ভাসিয়ে তুলেছে। আসল খুন করাটা এতটাও কঠিন নয়। কঠিন হলে প্রতিদিন এত মানুষ মরতো না, প্রতিদিন খবরের কাগজে এত শত বিজ্ঞাপন ছাপতো না। নিয়নের খুনের পর যে পৈশাচিক আনন্দটা আরো বেড়ে গেছে, কি অদ্ভুত না? এত পুলিশ, মিডিয়া, হই হুল্লোড়, আমি ওখানেই ছিলাম, অথচ আমাকে কেউ ধরতে পারেনি। দোলার ক্ষেত্রে অবশ্য হই হুল্লোড় কম হবে, ও তো ডিসির মেয়ে নয়। অবশ্য যে ঢং করে তাতে মনে হয় যে বিল গেটসের কন্যা। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স নামক পদবি পেয়ে সে যেন আকাশের চাঁদ হাতে পেয়েছে। তাই তো আমাকে দেওয়া কমিটমেন্ট ও রাখেনি। কমিটমেন্ট ভাঙা মানুষকে আমি নিতান্তই অপছন্দ, হোক সে বন্ধু, হোক সে প্রেয়সী। কমিটমেন্ট ইজ কমিটমেন্ট, এখানে কোনো বিরক্তিকর অবকাশ নেই। তাই দোলার সকল অভিযোগ আমার কাছে রাস্তার কোনায় অবহেলায় পড়ে থাকায় ঠোঙার মতো। যাগ্গে, বেচারি নিয়নের মৃত্যুতে ভেঙে পড়েছে, তাই তাকে আর প্রণয়নের নিকট পাঠানোর কথাই ভাবছি। সিনথিয়ার কাছে কথা হয়েছে, সে বলেছে আজ বাসায় থাকবে না, তারা শপিংয়ে যাবে। এটাই সুযোগ। ও বাড়িতে আমার প্রায় যাওয়া আসা। ওদের ভীতু দারোয়ানটা ভীতুর পাশাপাশি বেশ লোভীও। আমি ওকে যে কড়কড়ে 1000 টাকার লোভ দেখাই, অমনি আমাকে দেখেও না দেখার ভান করে। লোভ কত কিছু মানুষকে দিয়ে তাই না? আমার জন্য ভালো। সিনথিয়া প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু তার দুর্বলতাও আমার কাছে আছে। যাগ্গে, ওরা বেরিয়ে যেতেই আমি ফ্ল্যাটে গেলাম। দরজা খুলতেই প্রাণহীন মুখশ্রী আমার সামনে এলো। মেয়েটি কত মিয়ে গেছে, চোখের নিচে কালচে দাগ, ঘুম হয়নি যেন সহস্র বছর। আমাকে দেখেই তার মুখে ভেসে উঠল উচ্চাটন, ভীর স্বরে বলল, তুমি? তোমাকে দেখতে এলাম। ভালো আছো দোলা?
দোলা উত্তর দিল না। সে দরজা আটকে দেবার জন্য উদ্বুদ্ধ হলো। আমি বাদ সাধলাম, কাতর স্বরে বললাম, আমাকে ক্ষমা করা যায় না? আমি মানছি আমি খারাপ, কিন্তু আমি এখনো তোমাকে ভালোবাসি। তোমার সব দোষ মেনে তোমাকে ভালোবাসি। দোলার মুখে এখনো ভয়ের তীব্রতা কমেনি। সে না শুনে দরজা বন্ধ করতে চাইল, আমাকে হুমকি দিল। আমি হাসলাম আর বললাম, তুমি জানো আমিও জানি তুমি কিছুই করবে না। ছবিগুলো এখানেই আছে আমার কাছে দোলা। বলেই জোরপূর্বক ঢুকলাম ওর ফ্ল্যাটে। দোলা দৌড়ে ফোনের কাছে যেতে নিল। আমি তার থেকেও দ্রুততার সঙ্গে লাইলনের দড়ি বের করলাম, তার পেছন থেকে তার গলায় পেঁচিয়ে নিলাম। মেয়েটা ছটপট করতে লাগলো মেঝেতে, পা ছেড়ে আমার খামচে বাঁচার আকুতি জানালো। আহারে মৃত্যু কারো কাম্য নয়। আমি যে তার কানে মুখে ঠেললাম। এক সময় যেন ভালোবাসার আর্জি করতাম, সেখানে ধীর স্বরে বললাম, আমাকে এমনটা করতে বাধ্য করছো, আমাকে দানব তোমরা বানিয়েছো। একটা সময় নিজস্ব হয়ে গেলে দোলার শরীর অনন্ত যাত্রায় পা বাড়ালো সে। আমি সব প্রমাণ মিটিয়ে স্টোর রুমে মইটা নিয়ে ঘর থেকে গেলাম। ওর খাট নিচু, তাই মই দরজা ওড়না বাঁধলাম, ফ্যান ঝুলিয়ে দিলাম। আমার দোলার নিথর লাশ। আমার মন তৃপ্ত, নিজেকে কিউপিড মনে হচ্ছে। দুজনের মিলন হলো বুঝি। এতটা মানসিক বিকারগ্রস্ত কেউ হতে পারে? এত প্যারানয়েড মানুষ আত্মহত্যা করেছে বিশ্বাস হচ্ছে না তার, কিন্তু কোনো প্রমাণ নেই। তাই আজ অফিসিয়ালি এই কেসের রীতি টানা হবে। রিপোর্ট বানিয়ে শেষ করেছে ইরশাদ, এখন শুধু সাইনের অপেক্ষা। দৃঢ় দৃষ্টিতে তাকালো একবার বোর্ডের দিকে। সেখানে রাকা, শ্রীবাস, বিভা এবং নবনীতার ছবি। অদ্ভুত ব্যাপার, নবনীতা এবার কোনো স্বপ্নের কথা বলেনি, নাকি এবারও স্বপ্ন দেখেছে সে। হঠাৎ ফোন বাজলো শান্তর। ফোন রিসিভ করতেই মুখশ্রীর রং পাল্টালো তার, কপাল কুঞ্চিত হলো মুহূর্তেই। জসিম সাহেবকে বাসায় আনা হয়েছে। হাসপাতালে বসে টাকার অপচয় তার সহ্য হচ্ছিল না। হবেই বা কেন? প্রতিদিন কারি কারি টাকার জলাঞ্জলির সাথে হানা বেগমের ফুলের তুরা আর গ্রিটিং কার্ড। বিরক্ত হয়ে উঠেছিলেন জসিম সাহেব। অতীতে নিজের কার্যে নিজের মাথা ফাটাতে ইচ্ছে করে তার, কিন্তু কে জানতো সেই অতীতের রেশ এখনও তাকে তাড়া করবে। স্ত্রীর মত না থাকলে মোটেই এই বিয়ে হতে দিত না সে। শান্ত ছেলে হিসেবে মোটেও খারাপ নয়, কিন্তু ওই যে একই গাধা পুলিশ উপরন্তু হ্যানার ছেলে, এই দুই ব্যাপারেই তাকে শান্তি দিচ্ছে না। বসার ঘরের মেঝে টান টান করে শুয়ে এই কথাগুলো ভাবছিলেন, ঠিক তখনই দেখলেন নবনীতা বের হচ্ছে। ঘড়িতে 6:30 বাজে। মাগরিবের আজান দিয়ে দিয়েছে। এখন মেয়ের বাইরে যাওয়া সন্দেহের উদ্ভব করলো। রাশভারী কণ্ঠে শুধালেন, কোথায় যাওয়া হয়? বাবার প্রশ্ন শুনি চমকে উঠল নবনীতা। কিছু সময় উত্তর হাতড়ে বলল, বান্ধবীর বাসায় নোট নিব। মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ অ্যাপের যুগে বাড়ি যে নোট নিবে মিথ্যাও শিখলে নাকি? পুলিশ জানে তার বউ মিথ্যা বলে? নবনীতা উত্তর দিল না। ঠোঁট কামড়ে দাঁড়িয়ে রইল সে। মিথ্যা কথাটা সাজতে পারছে না, তাই এভাবে ধরা খেতে হলো। জসিম সাহেব কিছুটা শান্ত থেকে বললেন, পুলিশটাকে বলো বাসার গেটে দিয়েই যেন যাই, আমার ওর সাথে কথা আছে। নবনীতা ঘাড় কাত করলো, তারপর আস্তে করে বেরিয়ে গেল। জসিম সাহেব সিলিংয়ের দিকে তাকিয়ে রইলেন। তার অনেক কিছু বলার আছে শান্তকে। ডিআইজি স্যারের বসার ঘর, 0 পাওয়ারের লাইট জ্বলছে, আলোর তীব্রতা ক্ষীণ, লক্ষণ মোটেই সুবিধার লাগছে না। আজমল সাহেব বসে আছে ছোট টি টেবিলের সামনে। সামনে ওল্ড মঙ্ক, তার গ্লাসে হুইস্কি, বরফ ভাসছে। লোকটির মদ্যপানের অভ্যাস রয়েছে। প্রতি বৃহস্পতিবার সন্ধ্যার পর সে নিজেকে দান করেন মদের নেশায়। ক্রাইমে ঘেরা নিয়ন্ত্রিত ব্যারস জীবন থেকে মুক্তির উপায় বলা যেতেই পারে। 4 গ্লাস অবধি তার অবস্থা স্বাভাবিক থাকে, কিন্তু 5ম গ্লাস থেকে নিয়ন্ত্রণ হারান, তখন অনিয়ন্ত্রিত কথা বলেন। দুর্ভাগ্যবশত শান্তর আগমন তখনই ঘটেছে। তার হাতে রিপোর্ট। আজ যেহেতু মানুষটি অফিসে যাননি, তাই বাসায় ফাইলটা আনা। অর্ডারটা আজমল সাহেবেরই ছিল, একবার রিচেক করানো।
এবং তাকে বলতে আসা তার ভাগ্নের খুনি ধরা পড়েছে এবং মারা গেছেন। আরও আগে আসতো শান্ত, কিন্তু মাদার বাংলাদেশ এবং সামিয়া ভাবির যুদ্ধ শুরু হয়েছিল, তাই বাসায় যেতে হয়েছিল ক্ষণিকের জন্য। কিন্তু আজমল সাহেবের অবস্থা দেখে সন্দেহ হচ্ছে সে আদৌ সেটা বোঝার পরিস্থিতিতে আছেন কিনা। অবশ্যই অ্যালকোহল মানুষের চিন্তাধারাকে শিথিল করে দেয়, মস্তিষ্ক তার গতানুগতিক মাত্রায় চলে না, তাই একটু মেপে কথা বলা উচিত। আর মাঝে আজমল সাহেব বললেন, ইয়াং ম্যান, কেমন চলছে দিনকাল? ভালো স্যার। আচ্ছা, তুমি আমাকে স্যার বলো কেন? ছোটবেলায় আমার কুলে হিসি করেছো মনে আছে? তোমার বাবা বেঁচে থাকলে বলতেন, রাখ তোর স্যার, চাচা বল চাচা। জি বলতেন। তোমার বাবা সত্যি রসিক মানুষ ছিলেন, সাহসী, হাস্যরসে মোড়ানো পুরুষ। কিন্তু পুরুষটি নেই, তোমার মাঝে আমি তার ছাপ পাই। জি স্যার। কিন্তু তোমার মা হচ্ছেন একজন রকচটা মহিলা, হুট করেই রেগে যান। আমি ডিআইজি, অথচ সে মনে করেন এখনো তার স্বামীর জুনিয়র আমি। ইডিয়েট মহিলা। শান্ত বুঝলো আজমল সাহেবকে নেশায় ধরেছে, এখনও কেটে পড়া উচিত, নয়তো মাদার বাংলাদেশের সম্পর্কে অনেক কিছু শুনতে হবে। শান্ত একটু চুপ থেকে বলল, স্যার নিয়নের খুনি ধরা পড়েছে, কিন্তু সে মারা গেছে। এখন কেসটা অফিসিয়ালি ক্লোজ। ফাইল এনেছিলাম, ডিটেলস আছে। নিয়ন নিয়ন ছেলেটা অকালে চলে গেল, সব পাপের ফল। বাপ বাপকেও ছাড়ে না। আজমল সাহেবের এখন সপ্তম গ্লাস চলে, কিন্তু তার নেশাগ্রস্ত কথাটা সন্দেহের জন্ম দিল শান্তির শান্ত চিত্তে। বিস্মিত স্বরে বলল, কিসের পাপ স্যার? ডিসি স্যার কি খুব খারাপ কিছুতে জড়িত? কেঁচো খুঁড়তে সাপ না বের হয়, এ কারণেই তিনি কেস অফ করে দিতে চেয়েছিলেন। শান্তর প্রশ্নে মুখভাব পাল্টে গেল আজমল সাহেবের। ফাইলটা টেবিলে রেখে চলে যাও, আমার কথা বলতে ইচ্ছে করছে না। শান্ত কথা বাড়ালো না, ফাইল রেখে সে বেরিয়ে গেল। এমন সময় তার ফোন বেজে উঠল। ইরশাদ ফোন দিচ্ছে। ফোন রিসিভ করতে এসে উদ্বিগ্ন স্বরে বলল, স্যার, একটা ব্র্যান্ড নিউজ আছে। সময়ের মার্ডার হয়েছিল, কারণ সময় বাঁহাতি মানুষ বা বাঁহাতের ধমনী কাটতে পারে না। আরেকটা কথা, সময়ের ধমনীর কথাটাই যে ছোরা ব্যবহৃত হয়েছে, সেখানে তার হাতের ছাপের সাথে আরও একটি ছাপও পাওয়া গেছে। কার? নবনীতা ম্যামের। পার্কে মানুষের আনাগোনা কম, আধারের তীব্রতা স্বচ্ছ ল্যাম্প পোস্টগুলো ক্ষীণ করতে পারছে না। ঝিরে ঝিরে হাওয়া গায়ে কাটা দিচ্ছে। খাখা রোদ্দুরের পরে কি করে এত শীতলতার বিস্তার ঘটতে পারে ভেবে পাচ্ছে না নবনীতা। শান্তর আসার কথা বিধায় সে এখানে 7টা থেকে উপস্থিত। এখন 8টা বাজে। মানুষটির আসার নাম নেই। সে কি আসবে না? একা একা তার ভয় করছে, কিন্তু তবু বসে রয়েছে সে। তার বিশ্বাস শান্ত আসবে। তার যে শান্তকে অনেক কিছু বলার আছে। এত রাতে এখানে কি করছিস তুই? গাঢ় কণ্ঠের সম্বিত ফিরল নবনীতার। সামনে চাইতে দেখলো নিলয় দাঁড়িয়ে আছে। ছেলেটিকে বহুদিন দেখে না সে। কাঁধে ল্যাপটপ ব্যাগ, পরনে টি শার্ট, ঘামে ভিজে গায়ে লিপটে আছে তা, চুল এলোমেলো। নবনীতা ধীর স্বরে বলল, শান্তর আসার কথা, তুই এখানে কি করছিস? না, পাশেই আমার টিউশন, ভুলে গেছিস? স্টুডেন্ট পড়ানোর সময় 8:30টায়, একটু সময় আছে তাই পার্কে আসা। পুলিশ এখনো আসেনি না? কাজে আটকেছে হয়তো। আচ্ছা নিতু, ওই পুলিশটাকে কি তুই ভালোবাসিস? কেন বলতো? কৌতূহল। তুষারের প্রতি তোকে আবেগে ভাসতে দেখেছি, তাই হুট করে বিয়ের কথা শুনতেই এই প্রশ্নটা জাগলো। বিয়ে তো হবেই, সেজন্য ভালোবাসার কি প্রয়োজন? আচ্ছা, আমি কি তোর পাশে থাকার জন্য খুব অযোগ্য? কারোর মরণাশ্রয়ে নিজের বাগদত্তের হাতের ছাপ পাওয়া যাবে কল্পনাতীত ছিল শান্তর। ঈর্ষাদের মুখে কথাটা শুনতেই মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল সে। মস্তিষ্ক অসাড় হয়ে গেল। ক্ষণ সময় মৌনতায় ছিল তার সঙ্গী। স্যারের সারা শব্দ না পেয়ে ঈর্ষাদ ভাবল ফোনটি বুঝি কেটে গেছে। সে নিশ্চিত হতে একবার নিজের মোবাইলের দিকে তাকালো। লাইনটা কাটেনি। সে ধীর স্বরে শোধালো, স্যার শুনছেন? তুমি কি শিওর ঈর্ষাদ? শান্তর কণ্ঠ থমথমে শীতল স্থির। নবনীতা নামক নারীটি স্যারের জীবন সঙ্গিনী হতে চলেছেন। হয়তো সামনের মাসেই তাদের বিবাহ। শান্তর নবনীতার প্রতি আলাদা রকমের টান রয়েছে। ঈর্ষাদ প্রথম দিন থেকেই সেটা খেয়াল করেছে।
টানটা বেশ প্রগাঢ় না হলেও সেই টানটা স্বাভাবিকের চেয়ে দৃঢ়। তাই ঈর্ষাদ অতি সতর্কতার সহিত বলল, জি স্যার, আমি শিওর। আমার হাতে এই রিপোর্টটা। রেখে দাও, ওইটার এখন প্রয়োজন নেই। কিন্তু স্যার। কেস ক্লোজ ঈর্ষাদ, এ নিয়ে কথা বাড়িও না। ঈর্ষাদের কথাটার মাঝে চরম নিষ্ঠুরতার সাথে বাদ সাধল শান্ত। তার কণ্ঠের কাঠিন্য বাড়ল, দৃঢ় কণ্ঠে হুকুমের স্পষ্ট প্রকাশ। ঈর্ষাদ বিস্মিত স্বরে বলল, স্যার, আপনি কি ডিআইজি স্যারকে রিপোর্ট জমা দিয়ে ফেলেছেন? হ্যাঁ স্যার, সাইন করে দিবেন। তাই এখন থেকে আমরা নিয়ন, দোলা কিংবা সময় কাউকে নিয়েই কথা বলবো না। আমার কোনো ভুল করছি না তো স্যার? এমনটা তো নয় একটা নির্দোষ ছেলের উপর দোষ চাপানো হচ্ছে। বেশ ক্ষিপ্ত স্বরে কথাটা বলল ঈর্ষাদ। ঈর্ষাদ ছেলেটি চট করে নিয়ন্ত্রণ হারায় না, সে রাগে না, প্রচণ্ড গুবেচারা ধরনের সে। শান্ত প্রায়শই তার খিল্লি উড়ায়, কিন্তু তার মাঝে খুব একটা অভিপ্রকাশ লক্ষ্য করা যায় না। এই প্রথম সে হুকুম পালনের নারাজ। তার অভিব্যক্তি প্রকাশের তৎপরতা দেখে স্তিমিত স্বরে শান্ত বলল, তুমি কি নবনীতাকে খুনি হিসেবে ভেবেই নিয়েছ? না, ভাবার কোনো কারণ নেই। আছে। একটি নিরস্ত্র মেয়ে রাতের বেলা একটি ছেলের বাসায় যে তাকে ভয় দেখিয়ে হত্যা করবে, এটা কি সত্যি বাস্তব? যদি আমরা কোনো তদন্তই না করি তবে বাস্তবতার পরিপ্রেক্ষিতে কি হবে? সঠিক প্রশ্ন। তুমি সত্যিই অনেক বুদ্ধিমান। 10-এ 10 পেয়েছ। বেশ, তুমি তোমার তদন্ত চালিয়ে যাও, আমি বাধা দিব না। কিন্তু আমাকে কিছু জানাবে না। আমার জন্য কেস ক্লোজ। আপনার এত দায় সারার ভাব কি নিজের বাগদত্তার কারণে? এই নিজের দায়িত্বকে হেলা করছেন। ঠিক বলেছ। আমি চাই না কেসটার কোনো তদন্ত হোক। আমি নবনীতাকে বিয়ে করে সুখী জীবন কাটাতে চাই, হ্যাপি ফ্যামিলি। আমি তো কোথায় হানিমুনে যাব সেটাও ভেবে নিয়েছি। শুধু শ্বশুরটার মাজা ভাঙা, ওইটা ঠিক হলেই বিয়ের মহাকার্য সম্পাদিত হবে। ভালো হবে না? খট করে ফোন কেটে দিল ঈর্ষাদ। ঈর্ষাদকে এখন চরম মাপের বেয়াদব বলে আখ্যায়িত করতে ইচ্ছে করছে শান্তর। কথাটা তার এখনো শেষ হয়নি, অথচ বিনা জবাবেই বেয়াদব ছেলেটা ফোন কেটে দিয়েছে। শান্তর হৃদয় বড় মাপের, তাই সে কিছু বলবে না। শান্তর মুখখানা স্বাভাবিক রূপ নিল, তার মাঝে খুব একটা পরিবর্তন লক্ষিত হচ্ছে না। তাকে দেখে মনে হলো সে আগে থেকে এমন কিছু একটা আন্দাজ করেছিল, শুধু ঈর্ষাদের নিশ্চিত করাই কিছুটা ভরকে ছিল। এখন আবার সব স্বাভাবিক। তাই তো ফুরফুরে চিত্তে ফোন লাগালো নবনীতার নাম্বারে। মেয়েটি হয়তো এখনো পার্কে বসে আছে। তাকে সময় দিয়েছিল 7:30টার সময়, কিন্তু এখন 8:15 বাজে। মেয়েটা এখনো পার্কেই আছে? জানা দরকার। অপেক্ষা এমন একটি তিক্ত অনুভূতি যা কেউ অনুভব করতে চায় না, কিন্তু মানুষ অপেক্ষা করাতে পছন্দ করে। কেউ নিজের সময় কিছু খেয়ে বুড়ো আঙ্গুল দেখিয়ে তাদের প্রতীক্ষায় প্রহর গুনবে, এটা যে কোনো মানুষের কাছে বেশ আনন্দদায়ক অভিপ্রায়। শান্ত ব্যতিক্রম নয়। সে খুব করে চায় নবনীতা যেন পার্কে অপেক্ষা করে। সে খুব করে চায় নবনীতা যেন তার অপেক্ষা পার্কের লৌহ গেটের দিকে এক আকাশ সম আগ্রহ নিয়ে তাকিয়ে থাকে। সে খুব করে চায় যেন নবনীতা ফোন ধরা মাত্রই মেকি রাগের ঘন ঘটা দেখিয়ে বলবে, আপনি কি আসবেন নাকি আমি চলে যাব? কিন্তু তার অভিলাষ সিঁড়িটা বেশি দূরে আগালো না। নবনীতা ফোনটি ধরল ঠিকই, কিন্তু কাঁপা কাঁপা স্বরে বলল, আমি তারে দেখেছি, মাস্কধারী লোকটি আমার সামনে। আপনি আসুন, তাড়াতাড়ি আসুন। নবনীতার কথায় ভীষণভাবে চমকালো, অস্থির স্থলে বলল, তুমি কোথায়? আর কে মাস্কধারী মানুষ? নবনীতা উত্তর দেবার আগে খট করে ফোনটি কেটে গেল। তারপর বারবার নাম্বারটিতে ফোন করলেও তা বন্ধ হয়ে আসলো। ফলে শান্ত স্থির চিত্ত মুহূর্তেই অস্থির হয়ে গেল। এক মুহূর্ত সে অপেক্ষা করল না, দ্রুত গতিতে প্রস্থান করল স্থান গন্তব্য নবনীতা। অপলক ক্ষুব্ধ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে নবনীতা। নীলের মুখশ্রীতে বিস্ময়। তার হাতে একটি কালো মাস্ক। মাস্কটির উপর বাঘের একটি কারুকাজ করা, কিন্তু এই মাস্কটি তার নয়। তার ব্যাগে কি করে এলো তার জানা নেই, কিন্তু নবনীতার তীক্ষ্ণ নয়নে স্পষ্ট অবিশ্বাস। আজ নিজের 2 যুগের বন্ধুত্বকে সে অবিশ্বাস করছে। নীলয় তার দিকে এগিয়ে আসতে নিলে সে পিছিয়ে যায় 2 কদম। তার কপালে বিন্দু বিন্দু ঘাম, চোখের দৃষ্টিতে ভয়, যেন প্রাণের সংকট। নীলয় তাকে বোঝানোর চেষ্টা করলো, আকুতির স্বরে বলল, বিশ্বাস কর নিতু, এই মাস্ক আমার না। আমার কাছে আসবি না। নবনীতার আচরণে বিস্ময়ের সপ্তম আকাশে পৌঁছালো নীলয়। একটু এগিয়ে এসে কাতর স্বরে বলল,
তুই এমন অস্বাভাবিক আচরণ কেন করছিস নিতু? আমারই ভয় করছে। বলেছি না কাছে আসবি না, আমি স্বাভাবিকই আছি। অস্বাভাবিক তো তুই। এই মাস্কটা তোর, না হলে এখানে কেন এটা? আমি নিজেও জানি না নিতু, এই মাস্ক আমার না। আরেকটা মাস্কের জন্য এত ভয় পাচ্ছিস তুই? আমাকে এমনভাবে দেখছিস যেন আমি কোনো ক্রিমিনাল। নবনীতা আর স্থির রইল না, কাপা স্বরে বলল, হ্যাঁ তুই ক্রিমিনাল। তো তুই খুন করেছিস তুলা, নিয়ন আর সময় কি? নিয়নকে তো তুই সহ্য করতে পারতি না, সে বদলায় নিয়েছিস তুই। কি যা তা বলছিস? আমি তোকে দেখেছি, সত্যি করে বল আমাকে কেন ফাঁসাচ্ছিস তুই? নবনীতার দিকেই বিমূঢ় দৃষ্টিতে চেয়ে রইল নিলয়। তার দৃষ্টিতে বিমূঢ়তা, মস্তিষ্ক বাস্তবের ঘটনাগুলো মানতে পারছে না। নিজের প্রিয় মানুষটিকে এমন অস্বাভাবিক আচরণ করতে শেষবার দেখেছিল তুষারের নিখোঁজের দিন। সেদিনও এমন পাগলের মতো আচরণ করেছিল নবনীতা। নিয়ন্ত্রণ হারিয়েছিল চিরচেনা শান্ত চুপচাপ মেয়েটি। উন্মাদের মতো চিৎকার করেছিল সে, কিন্তু সেই নবনীতাকে একদিন বাদেই গায়েব করে ফেলেছিল বাস্তববাদী নবনীতা। কিন্তু আজ এত বছর পর সেই নবনীতাকে আবারও চোখের সম্মুখে দেখছে নিলয়। নিজেকে খুব কষ্ট করে শান্ত করলো নিলয়। বন্ধুকে বোঝানোর চেষ্টা করে এগিয়ে গেল। নিলয়ের আগানো দেখে ঘাবড়ে গেল নবনীতা। এলোমেলো পায়ে পেছাতে লাগলো। পেছাতে গিয়ে পার্কের ময়দানের অবহেলিত ইটের টুকরাটিতে পা বেঁধে পড়ে গেল সে। সাথে সাথে হাঁটুতে চিনচিনে ব্যথা অনুভূত হলো। নিলয় এক মুহূর্ত প্রতীক্ষা না করে ছুটে গেল নবনীতার কাছে। তাকে সামলানোর চেষ্টা করলো। নিলয় ছুটে আসতেই হাত পা ছুটতে লাগলো নবনীতা। মৃত সন্ত্রস্ত মেয়েটি যেন নিজেকে বাঁচাবার প্রচেষ্টা চালালো, ফলে নিয়ন্ত্রণের বাইরে চলে গেল যেন। পার্ক তখন জনশূন্য প্রায়, ফলে নবনীতা ব্যথিত আর্তনাদ খুব একটা দূরে যাচ্ছে না। অবশ্য নবনীতা বেশ দূরে চিৎকারও করছে না, সে শুধু নিলয় থেকে পালাতে চায়। ঠিক সেই মুহূর্তে এই পার্কে উপস্থিত হলো শান্ত। দূর থেকে দৃশ্যটিকে দেখে মনে হলো নিলয় যেন নবনীতার সাথে জোর জবরদস্তি করছে। এক মুহূর্ত বিলম্ব না করেই নবনীতাকে নিলয় থেকে ছাড়ালো সে। ধাক্কার প্রবল জোরে বেশ দূরে ছিটকে গেল নিলয়। ক্লান্ত বিভ্রান্ত নবনীতাকে ভয়ার্ত সরু দেহ কাঁপছে। শান্ত তাকে স্পর্শ করতেই সব ভুলে সে শান্তকে জড়িয়ে ধরল। আকুল স্বরে বলল, আপনি এসেছেন? নবনীতার কণ্ঠে স্বস্তির স্পষ্ট প্রকাশ। শান্তর বলিষ্ঠ বুকে ভীত মুখখানা লুকিয়ে রাখল সে। তার শরীর ঘেমে গেছে ধস্তাধস্তিতে। শান্তর কঠিন দৃষ্টি পড়ল নিলয়ের দিকে। নিলয় অপরাধী কণ্ঠে বলল, আপনি বই বুঝছেন, আমি কিছুই করিনি। সেটা আমি কাল বুঝে নিব। বলেই পাজা কুলে তুলে নিল নবনীতাকে। নবনীতাকে এখন শান্ত করা প্রয়োজন। ব্যাপারটি বেশ অবাক লাগছে শান্তর। শান্ত ধীর পরিপাটি মেয়েটিকে এমন ভীত কাবু নিয়ন্ত্রণহীন রূপে দেখবে কখনো ভাবেনি। কি হয়েছে সেটা জানা খুবই জরুরি। তার পূর্বে নবনীতাকে শান্ত করা প্রয়োজন। তাই বিলম্ব না করেই পার্ক থেকে বেরিয়ে গেল শান্ত। যাত্রীর ছাউনিতে পা দুলিয়ে বসে আছে নবনীতা। আকাশে তখন কৃষ্ণাভ মেঘের বিস্তরণ। চারটা সেই মেঘের ভিড়ে নিজেকে ঢেকে রেখেছে। ল্যাম্পপোস্টের বাল্বটা থেমে থেমে জ্বলছে আর নিভছে। সেই আলোর মাঝে দেখা যাচ্ছে শান্তকে। কঠিন শ্যাম মুখ, হাতে একটি ব্যঞ্জন। অবিমিশ্রাও বাতাসটিকে কলুষিত করছে নিকোটিনের ছায় ধোয়া। সেই সাথে পড়ছে খয়েরি ঠোঁটজোড়া। নবনীতা এখন অনেকটাই শান্ত, তার ভয়টা ক্ষীণ। শান্ত একটি বারও তাকে কারণ শুধায়নি, শুধু শুধিয়েছে, এখন কেমন লাগছে? কিছুটা সময় নীরবতায় কাটানোর পর নবনীতা ধীর গলায় বলল, আপনি কি একটু পাশে এসে বসবেন? হাতে থাকা ব্যঞ্জনটা বিনা দ্বিধায় ফেলে দিল শান্ত। তার রক্তিম লাভা বোঝালো পা দিয়ে। তারপর দায়সারা ভাবে পাশে বসলো। নির্লিপ্ত স্বরে বলল, বলো। আপনার কি জানার কিছুই নেই? আমি জানি। আমি আজ তোমায় কোনো প্রশ্ন করব না নবনীতা। তুমি নিজ থেকে যা বলবে আমি শুনবো। আমি সব শুনবো, তোমার স্বপ্ন, তোমার বাস্তব। বেশ গাঢ় স্বরে কথাটা বলল শান্ত। তার কথায় কাঠিন্যের ছোঁয়া নেই, মুখের নির্লিপ্ততা কথাটির সাথে বেমানান। ফলে নবনীতার কোমল হৃদয়টা হু হু করে উঠল। কান্না মিশ্রিত কণ্ঠে বলল, আমাকে কেউ ফাঁসাতে চায়, কে কেন জানি না। শুধু এতটুকু জানি, সময়ের খুনের সময় আমি সেখানেই ছিলাম, কিন্তু বিশ্বাস করুন আমি কিন্তু খুন করিনি। আমি জানি। শান্তর স্তিমিত বাক্যে তার চোখে চোখ রাখে নবনীতা। শান্তর দিঘির স্রোতহীন পানির ন্যায় অটল চাহনির দিকে বিমূঢ় দৃষ্টিতে চেয়ে থাকে নবনীতা। তার মনে হাজারো প্রশ্ন।
শুধু ঠোঁটের কাছে এসেই যেগুলো থমকে যাচ্ছে। শান্তের চোখের ভাষা বড্ড অপরিচিত। মদন কুমার তর্কালঙ্কারকে এতদিন কেবল ঠাট্টা ফাজলামির চাদরেই দেখেছে। তার চোখে ছিল দুষ্টুমির ছোঁয়া, সব কিছুতেই তার দায়সারা একটা ভাব। কিন্তু আজ তেমনটা নেই। অনিমিক্ষ তার দৃষ্টি, শান্ত স্থির অবিচল। অথচ নবনীতার কথায় তার খুব বিস্মিত হবার কথা, প্রশ্নের বাণে ঝাঁঝরা করে দেবার কথা নবনীতাকে। অথচ তেমন কিছুই হলো না। নবনীতা কাঁপা স্বরে বলল, আমি সত্যি সেখানে ছিলাম শান্ত। সময়কে মৃত্যুর দ্বারে পৌঁছে দেওয়া সেই ছুরিতে তোমার ছাপ পাওয়া গেছে। আমার ধারণা খুনি দ্বিধা রহস্য তৈরি করতে এমনটা করেছে। দেখো, নিয়নের হত্যা সে প্রথমে আত্মহত্যা দেখাতে চাইল ডলারটাও, তারপর সেই সব খুনের দোষ ইচ্ছে করে দিল সময়ের ঘাড়ে। এত জটিলতা যার মনে, সে অন্ততপক্ষে নিজেকে শেষ করবে না। আর মজার ব্যাপার কি জানো, সময় বাঁহাতি, তাই নিজের বাঁ হাত নিজে কাটা তার পক্ষে অসম্ভব। খুনি একটু বোকা, সে অহেতুক রহস্য বানাতে যে নিজেই ফেসে যাচ্ছে। এজন্যই তোমার আঙুলের ছাপটা ওখানে রেখে এসেছে, যেন সন্দেহের বান তোমার দিকে ঘুরে। স্মিত স্বরের কথাগুলো বলল শান্ত, কিন্তু কথাগুলো নবনীতার উচ্চাটন কমাতে পারল না। নবনীতা মলিন স্বরে বলল, ছিলে মানে? আমি সময়ের খুন হতে দেখেছি স্বপ্নে। শুধু তাই নয়, আমি যখন চোখ মেলি আমার জামায় রক্ত লাগানো ছিল। মনে আছে আমি আপনার সাথে স্পটে গিয়েছিলাম, ওখান থেকে লুকিয়ে আমি রক্তের স্যাম্পল নিয়েছি। আর সেটা তোমার জামার রক্তের সাথে মিলে গেছে? নবনীতা মাথা নাড়ল। শান্তর কপালে এবার ভাঁজ পড়ল। চিন্তার উদাসীন মেঘেরা জড়ো হলো মস্তিষ্কে। সে সময়ের বাসার বাহিরে সিসি ক্যামেরা চেক করতে চেয়েছিল, কিন্তু আফসোস, সেটা নষ্ট ছিল। কেউ আগ থেকে সেটা নষ্ট করে রেখেছে। সুতরাং খুনের দিন কে ভিতরে ঢুকেছে বা বের হয়েছে তার কোনো প্রমাণ নেই। তাই নবনীতার সেই রাতে সে সময় বাড়িতে ছিল কিনা সেটারও কোনো প্রমাণ শান্তর কাছে নেই। সে ভেবেছিল নয়তো নবনীতাকে ফাঁসানো, হয়তো তার ফিঙ্গারপ্রিন্ট কেউ প্লেস করেছে। ফিঙ্গারপ্রিন্ট সাজানো কোনো কঠিন কাজ নয়, কিন্তু এখন তো তার ধারণাগুলো কেমন জট পাকাচ্ছে। শান্ত বিস্মিত স্বরে শুধালো, এমন কি তোমার সব স্বপ্নের ক্ষেত্রেই হয়? মানে সব স্বপ্নই বাস্তবে রূপ নেয়? আমার স্বপ্ন সত্যি হয়, কিন্তু আমি স্বপ্ন থেকে বেরিয়ে আসার পরেও স্বপ্নের রেশ থেকে যায় না। কিন্তু এই প্রথমেই এমন হলো, যেন স্বপ্ন নয়, আমি বাস্তবেই সেই জায়গায় ছিলাম। আমি সচক্ষে দেখেছি সবটা, অথচ যখন চোখ খুলেছি তখন নিজেকে আমার রুমেই পেয়েছি। আমার মাথায় কিচ্ছু আসছে না, ধোঁয়াশা লাগছে সবটা। প্রথমে ভেবেছিলাম আমার বুঝি ভ্রম হচ্ছে, কিন্তু না। যখন ব্লাড টেস্ট করলাম আর স্যাম্পল মিলে গেল, 2-2 4 হয়ে গেল। নবনীতা নত মুখে বসে রয়েছে, তার কণ্ঠ কাঁপছে রীতিমতো। শান্তর চাহনি স্থির, তার চোখের ভাষাটা নির্লিপ্ত। কি ভেবে কিছুটা এগিয়ে এসে বসলো, রুক্ষ হাতে আলতো করে রাখলো নবনীতার কোমল হাতের উপর। খুব স্বাভাবিকভাবে শুধালো, আচ্ছা, তুমি প্রথম কখন স্বপ্ন দেখা শুরু করেছো বলো তো? নবনীতা অসহায় দৃষ্টিতে তাকালো শান্তর দিকে। শান্তর চোখের মাঝে তীর্থের কাকের মতো ভরসার ছায়া খুঁজলো। এই কথাগুলোকে বিশ্বাস করে না, মিথ্যে বলে উড়িয়ে দেয়। নিজের বাবা মাও হাসির ছলে উড়িয়ে দিয়েছেন তার কথাগুলো। তাহলে এই স্বল্প পরিচিত মানুষটি কেনই বা তাকে বিশ্বাস করবে? তবু কাঙ্গাল বুভুক্ষ হৃদয় খড়কুটোর হাত রায়, একটি বিশ্বাসের হাত যে দরজায় কণ্ঠে বলবে, আমি তোমাকে বিশ্বাস করি। নবনীতার সেই প্রত্যাশায় কাতর নয়নে তাকিয়ে শান্তর পানে। শান্ত মৃদু হাসলো। সে মুখে হাসিটা বড্ড বেশি অমায়িক লাগলো যেন। শান্ত হাসি অক্ষত রেখে বলল, আমি তোমাকে বিশ্বাস করি শ্যামলী, তুমি যা বলবে আমি বিশ্বাস করব, যুক্তি দাঁড় করাবো না, কথা দিলাম। শান্তর কথাটা হাঁসফাঁসের গ্রীষ্মের দক্ষিণে হাওয়ার মতোই লাগলো। নবনীতা এক এক করে সবটা খুলে বলল। প্রথম করে সে অনুভব করে তার স্বপ্ন সত্যি হয়। দাদাজানের মৃত্যু, তার স্বপ্নের মাঝে পরিবর্তন, সবকিছু এক এক করে খুলে বলল শান্তকে। শান্ত পাল্টা কোনো প্রশ্ন করলো না, শুধু চুপ করে সবটা শুনলো। তার মুখভাবে নির্লিপ্ততা, যেন গল্পগুলো খুবই স্বাভাবিক। অথচ একটু শীতল মস্তিষ্কে চিন্তা করলেই সুরসের কাছে ব্যাপারগুলো বড় ভয়ঙ্কর গল্পের এক পর্যায়ে এসে ক্ষান্ত দিল নবনীতা। চুপ করে গেল। চুপটির নাম তুষার।
শান্ত দীর্ঘশ্বাস ফেলে বলল, এই তুষার নামটিতে আসলেই তুমি থেমে যাও কেন শ্যামলী? আমি তোমার জীবনের উপন্যাসটি পড়ছি, এখানে অন্তত লুকোচুরি করো না। এই অধ্যায়টি আপনার ভালো লাগবে না। সেটা আমাকে বুঝতে দাও না হয়। নবনীতা ঠোঁট কামড়ালো, তার মাঝে দ্বিধাদ্বন্দ্ব, কিছুটা অস্বস্তি, তবু সব অস্বস্তির কুয়াশা চিরে ধীরস্বরে বলল, তুষার আমার একপাক্ষিক আবেগ ছিল। কেবল আবেগ? হ্যাঁ, আবেগই, কারণ আবেগের রেশেই ক্ষণস্থায়ী হয়। তাহলে বলছো ওই ছোকরার প্রতি তোমার অনুভূতিগুলো এখন ঝাপসা হয়ে গেছে, সেই প্রগাঢ় মায়াটি তুমি কাটিয়ে ফেলেছো? নবনীতা চুপ করে রইল। সে তুষারের মায়া এখনো কাটিয়ে ওঠেনি। প্রায় 2 বছর কেটে যাবার পরও সেই মায়া কাটেনি। এখনো নামটি তাকে কষ্ট দেয়, এখনো নামটি শুনলেই উচাটনের জোয়ার হৃদয়কে ভাসিয়ে দেয়। এখনো তার চোখ ছলছল করে, তিক্ত ব্যথায় কাতর হয় অন্তঃস্থল। এখনো তবু কণ্ঠে দৃঢ়তা এনে বলল, এখন আর মায়া নেই। তা সেই মানুষটি কোথায়? মারা গিয়েছে। মারা গিয়েছে? হ্যাঁ, যদিও আপনি কাউকে শুধালে তারা বলবে সে নিখোঁজ, কিন্তু আমি দেখেছি তার মৃত্যু। স্বপ্নে? হ্যাঁ, সে আত্মহত্যা করেছে। একটি মানুষ হুট করেই নিখোঁজ হতে পারে বলুন? পারে না। যেখানে আগের দিনও আমার সাথে কথা বলেছে, সে আমাকে বলেছিল আমাদের দেখা হবে না, আর ভালো থেকো, আর পরদিন থেকেই সে নিখোঁজ। তুমি তাকে পাল্টা প্রশ্ন করনি? মুখ ছিল না কিছু বলার, কি বলতাম, কিভাবে সম্ভাবনা দিতাম? সবাই মিলে যে ওর বেঁচে থাকার ইচ্ছেটুকুও পায়ে পিষে ফেলেছিল। শান্তর কপালে আবারও ভাঁজ পড়ল। বিস্মিত স্বরে বলল, কেন, কি হয়েছিল ওর সাথে? তুষার খুব সাধারণ একটি ছেলে ছিল জানেন, খুব কম কথা বলতো, ভিড় এড়িয়ে চলতো, সবার চোখ এড়িয়ে নিজের একটি ছোট্ট দুনিয়া ছিল যেন তার। এটাই অনেকের চক্ষুশূল হলো, বিনা কারণে তাকে টার্গেট করা হলো। আমাদের ক্লাসের বড় লোকের বকে যাওয়া ছেলেপেলেগুলো তুষারের উদাসীনতা সহ্য হলো না। যেন একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে কেন কাউকে পাত্তা দেবে না, কেন তাদের জি হুজুর হ্যাঁ হুজুর বলবে না। ফলে তারা নানাভাবে ওকে উত্ত্যক্ত করত। এইভাবে প্রথম ছিল আমাদের নিয়ন, শ্রীবাস, রাকা। তাদের ধারণা ছিল সবাই তাদের চাকর, সবার ওপর নিজেদের আধিপত্য। তুষার তাদের এই আধিপত্য অস্বীকার করাতেই ক্ষোভের দাবানল বিস্ফোরিত হয়। তুষারকে ওরা জালিয়াতির অভিযোগে ফাঁসালো। প্রথম বর্ষের পরীক্ষার ওর ব্যাগে নকল পাওয়া গেল, বিনা কারণে ওকে রাস্ট্রিকেট করা হলো। তারপর ছড়ানো হলো সে মেয়েদের আপত্তিকর ছবি বানায়। ফলে সবার চোখে তার সম্মান ধুলো হয়ে গেল। ছেলেটির শিক দ্বারা ভেঙে ফেললো ওরা। তাই বাঁচার চাহিদাটুকু শেষ হওয়া ভুল কিছু নয়। এই যে আজ তার সকল অভিযোগ মিথ্যে প্রমাণ হলো, কিন্তু সে তো নেই। তুই জানতে তুষার নির্দোষ? নবনীতা মাথা নাড়ল, চাপা স্বরে বলল, অনেকেই জানতাম। আমরা তুষারকে নির্দোষও প্রমাণ করতে চেয়েছিলাম, কিন্তু সুযোগ পেলাম কোথায়? শান্ত কিছু একটা ভেবে বলল, ভাগ্যের কাছে সবাই পুতুল, তাই আফসোসই শেষ ঠিকানা। ভুলে যাও। আমার মনে হয় আমাদের বাড়ি যাওয়া উচিত। বাকি গল্পগুলো কাল শুনবো না হয়। আর তুমি ভয় পেও না, কেউ তোমাকে ফাঁসাতে চাইলে পারবে না, কারণ কেস ক্লোজ। একটা চিন্তার বিষয় আছে, নিলয়ের ব্যাগের মাছটা, ওটা নিয়ে পরে চিন্তা করে দেখব। এখন বাড়ি যাব। শান্তর কথায় মাথা দোলালো নবনীতা। উঠে দাঁড়ালেই পায়ের ব্যথাটা নিজের উপস্থিতির জানান দিল। শান্ত নিজ হাতে হেলমেট পরিয়ে দিল নবনীতাকে। বাহুটা আলতো করে ধরে নিয়ে গেল মোটর সাইকেলের কাছে। তখনই মোবাইলটি ভাইব্রেট করলো। শান্ত মোবাইলটির লক খুলতেই একটি মেইলের নোটিফিকেশন পেল। মেইলটি একটি ভিডিও। ইমেল আইডিটি খুবই এলোমেলো। ভিডিও ওপেন করতে চোখজোড়া বিস্ফোরিত হলো শান্তর। এটা কি করে সম্ভব? এটি দুলার বাড়ির সিসিটিভি ফুটেজ। এই ক্যামেরাটি ঠিক এন্ট্রি পথে মাথা উঁচিয়ে নিজেকে জাহির করেছিল। সর্বপ্রথম এই সিসিটিভিটাই চেক করেছিল বিচক্ষণ পুলিশের দল, কিন্তু কোনো সন্দেহজনক কিছুই পায়নি। অথচ ভিডিওটি সেই ক্যামেরার, তাতে কোনো সন্দেহ নেই। ভিডিওটিতে নবনীতাকে স্পষ্ট দেখা যাচ্ছে দুলার বিল্ডিংয়ে প্রবেশ করেছে এবং বের হচ্ছে। দারোয়ান রেজিস্টার খাতা দিলে তাতে সাইনও করেছে। অথচ যখন মৃত্যুর পর রেজিস্টার খাতা চেক করা হয়েছে তখন কোনো প্রমাণ পাওয়া যায়নি। রেজিস্টারের
কোনো পাতাও ছেঁড়া ছিল না। দারোয়ানকে নবনীতার ছবিও দেখানো হয়েছিল, কিন্তু তার একটাই বাক্য ছিল, এই মহিলাকে সে দেখেনি, অথচ এই বিল্ডিংয়েই নবনীতার প্রবেশ ঘটেছে, তার সামনে রেজিস্টার সাইনও করেছে। অবাক্যর ব্যাপার হলো এই সিসিটিভি ফুটেজগুলো শান্ত বেশ কিছুবার দেখেছে, এমনকি রাস্তার দিকেরটাও দেখেছে, কিন্তু সেখানে সন্দেহজনক কারোর প্রবেশ বা নির্গমন ছিল না। সিসিটিভি রিচেক করার উদ্দেশ্য ছিল নবনীতার ভাষ্য মতে কোনো কালো মাস্কধারী কাউকে দেখতে পাওয়া যায় কিনা, কিন্তু আফসোস এমন কাউকেই পাওয়া যায়নি। শান্তর কপালের ভাঁজ প্রগাঢ় হচ্ছে, তখনই সম্বিত ফিরল নবনীতার কণ্ঠে। কি হয়েছে? আটকে গেলেন কেন? গুরুত্বপূর্ণ কিছু কি? নবনীতার কোমল কণ্ঠের প্রশ্নে মাথা তুলে তাকালো শান্ত, ঠোঁটে আমলিন হাসি। মোবাইলটা পকেটে পুরে নিল, তারপর স্বাভাবিক স্বরে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।